ট্রেডিং বা ইনভেস্টমেন্টের সময় প্রাইস অ্যাকশন করা বেশি ভালো না ইন্ডিকেটর ব্যবহার করা ভালো, এই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, এই ভিডিওতে যা যা আলোচনা করব তা আমার নিজস্ব মতামত এবং সেটাকে আপনাকে ব্যবহার করতেই হবে, তার কিন্তু কোনো রকম ধরাবাঁধা নিয়ম নেই। আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলবেন, আপনি ভাবনা চিন্তা করবেন এবং তার সেই অনুযায়ী আপনি আপনার ব্যবস্থা নেবেন। আমি কেবলমাত্র আমার মতামতকে আপনাদের সামনে রাখবো। দেখুন, আমরা যারা ট্রেডিং করছি বা ইনভেস্টমেন্ট করছি বা আপনারা যারা করছেন, তাদের কিছু না কিছু তো স্ট্র্যাটেজি মেনটেন করতেই হয়। তো স্ট্র্যাটেজি মেনটেন করার সময় আমরা দেখি যে বিভিন্ন রকম ঘটনা রয়েছে। কীরকম ঘটনা রয়েছে না, প্রাইস অ্যাকশন ব্যবহার করা যেতে পারে, ইন্ডিকেটরও ব্যবহার করা যেতে পারে। এখন আসল সত্য কোনটা? প্রাইস অ্যাকশন ব্যবহার করা বেশি জরুরি না ইন্ডিকেটর ব্যবহার করা বেশি জরুরি? কোনটা বেশি ভালো, কোনটাকে আমরা ব্যবহার করব, এই দুবিধায় আমরা কিন্তু থাকি। কারণ আমরা সবাই কিন্তু দীর্ঘমেয়াদে, শর্ট টার্মে সবসময় প্রফিট ইনকাম করতে চাই এবং লাভবান হতে চাই। কিন্তু আমাদের সব থেকে বড় মোক্ষম প্রশ্ন যে আমাদের আসল স্ট্র্যাটেজিটা কি হবে, কার উপরে ভিত্তি করে আমরা এই ট্রেডিং জার্নি চালিয়ে যাব, কন্টিনিউ করব, কোনটার উপরে ভরসা করব? প্রাইস অ্যাকশন নাকি ইন্ডিকেটর? তাহলে প্রথমেই এই যে প্রাইস অ্যাকশন ভার্সেস ইন্ডিকেটর, এটাকে আপনাকে বুঝতে গেলে পরে আপনাকে প্রথমেই ধারণা করতে হবে যে প্রাইস অ্যাকশন কি এবং ইন্ডিকেটর আপনাকে কি করে, তবে তো আপনি সেটা বুঝবেন। এই ভিডিওতে আমরা জানবো প্রাইস অ্যাকশন কি, আমরা জানবো ইন্ডিকেটর কি, এবং আমরা জানবো এই দুটি তুলনা করব এবং বাস্তব উদাহরণ নিয়ে আমরা দেখব। সেই বাস্তব উদাহরণ অতীতে বহুদূর চলে যাব না, আমরা নিফটি 50-র উপরে দেখব এবং আজ হচ্ছে 5 তারিখ, 5ই এপ্রিল 2025। আমরা 4ই এপ্রিল 2025-এর উদাহরণ নেব এবং একদম টাটকা দেখব যে সত্যিকারের সেই জিনিস কাজ করেছে না করেনি। তো এক এক করে আমরা আলোচনাতে আসব। প্রথমেই আমি আপনাদেরকে বলি যে প্রাইস অ্যাকশন কি। আপনারা কি জানেন আমি জানি না। প্রাইস অ্যাকশন কি খুব সিম্পল, কিন্তু সঠিকভাবে অঙ্কন করাবার শেখা কিন্তু শক্ত। আপনি যখনই সেটি করতে পেরে যাবেন তখনই কিন্তু অনেকখানি এগিয়ে যাবেন। তো প্রাইস অ্যাকশনে আমরা কি নিয়ে ডিল করি? প্রাইস অ্যাকশনে আমরা ডিল করি সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তারপরে মনে করুন বিভিন্ন ধরনের আপনাদের ট্রেন্ড লাইন, এই সমস্ত জিনিস নিয়ে যে কারবার হয় সেটি কিন্তু প্রাইস অ্যাকশন। যারা একবারই নতুন তারা বুঝতে পারছেন না যে প্রাইস অ্যাকশন বলতে কি বুঝি। এটা কিন্তু যে আমি এই জায়গাতে একটা সাপোর্ট আছে, এই জায়গায় একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ট্রেন্ড লাইন আঁকা যাবে, এখানে অমুক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে, বুলিশ, হাজার রকমের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে যেটি কারবার করব যে আমাদের ট্রেডিং অ্যানালিসিসের শাখাতে, সেটিকে আমরা বলি প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন কিন্তু অত্যন্ত জরুরি একটা জিনিস। একজন ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করতে গেলে তাকে প্রাইস অ্যাকশন জানতে হবে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে স্যার শুধুমাত্র প্রাইস অ্যাকশন জেনে কি এখানে প্রফিটেবল হওয়া যায়? একবারে 100% হওয়া যায় আপনি সিম্পল প্রাইস অ্যাকশনকে জানলে পরে। আপনি যত ভালো ট্রেডার ধীরে ধীরে হতে থাকবেন তত প্রাইস অ্যাকশনের প্রতি জোর দেবেন, আপনি প্রাইস অ্যাকশনকে ভেতর থেকে জানতে পারবেন। তাহলে এটুকু বুঝলাম যে প্রাইস অ্যাকশন জরুরি। তাহলে কি আমরা উত্তর পেয়ে গেলাম যে ইন্ডিকেটরের কোনো প্রয়োজন নেই? দেখুন, এটা আবার ভুল কথা। প্রাইস অ্যাকশন আপনাকে কি করে না, আপনাকে মার্কেটের মুভমেন্টকে বুঝতে সাহায্য করে। মার্কেটের যে মুভমেন্ট, সেই মুভমেন্টকে বিশ্লেষণ করতে সাহায্য করে প্রাইস অ্যাকশন। আপনাকে বিশুদ্ধভাবে বুঝতে সাহায্য করছে। বিশুদ্ধভাবে কথাটার উপর জোর দেন, কারণ সে আর কোনো কিছুর উপরে নির্ভর করছে না। সিম্পল চার্ট যা দেখা যাচ্ছে সেটাকে বিশ্লেষণ করছে এবং মার্কেটের মুভমেন্টকে বোঝার চেষ্টা করছে। প্রাইস অ্যাকশন দিয়ে ক্লিয়ার হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে ইন্ডিকেটর কি? ইন্ডিকেটরের বহু নাম আমরা শুনেছেন, কিন্তু ইন্ডিকেটরের আসল কাজ কি? ইন্ডিকেটরের কাজ হচ্ছে মার্কেটের যে আগেকার ডেটা ছিল, অর্থাৎ অতীতের ডেটা, সেই অতীতের ডেটার সাপেক্ষে সে মার্কেটকে বিশ্লেষণ করে এবং ট্রেডারদেরকে বা ইনভেস্টারদেরকে ট্রেন্ডটাকে বোঝানোর চেষ্টা করে যে কি ট্রেন্ড হচ্ছে, আপ ট্রেন্ড হয়েছে না ডাউন ট্রেন্ড হয়েছে। তো সেরকম ইন্ডিকেটর, একদম বড় বড় নামি দামি ইন্ডিকেটরের নাম কীরকম? যেমন সবচাইতে পুরনো হচ্ছে মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ হচ্ছে সমস্ত কিছুর মাতা পিতা, যা বলবেন তাই। মুভিং অ্যাভারেজ হচ্ছে একদম প্রথমকার জিনিস। তাহলে মুভিং অ্যাভারেজ একটি ভালো ইন্ডিকেটর। আর যদি আমাকে ইন্ডিকেটর বলতে হয়, কি ইন্ডিকেটরকে বলবো? যেমন মনে করুন RSI, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, যেমন মনে করুন ম্যাকডি, যেমন মনে করুন বলিঞ্জার ব্যান্ডস,
ইত্যাদি ইত্যাদি হাজারো হাজারো ইন্ডিকেটার্স রয়েছে। তাহলে ইন্ডিকেটার কি অত্যন্ত খারাপ? যদি প্রাইস অ্যাকশনই এত ভালো হবে তাহলে আমি আমার ইন্ডিকেটারের দিকে ঝোঁক করবো কেন? ইন্ডিকেটার আপনাকে ট্রেন্ড বুঝতে সাহায্য করে, অর্থাৎ আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে, কত রকম ট্রেন্ডে আছে, অর্থাৎ মিড টার্মে সে বুলিশ না লং টার্মে বুলিশ, সমস্ত কিছু ডেটাগুলো কিন্তু আমাদেরকে কে দেয়? ইন্ডিকেটার। কিন্তু ইন্ডিকেটারের একটি সমস্যা আছে। সমস্যা ধরুন দুটোরই আছে, তবেই তো আমরা তুলনামূলক আলোচনা করছি। তা তুলনামূলক সমস্যাটা কি? দেখুন, ইন্ডিকেটর ম্যাক্সিমাম ইন্ডিকেটর ল্যাগিং ইন্ডিকেটর হয়। আর ল্যাগিং ইন্ডিকেটর মানে কি? মানে হচ্ছে যে আপনাকে দেরি করে নিউজটা দেয়, দেরি করে আপনাকে ইন্ডিকেট করে। যে ইন্ডিকেট করে সেই তো ইন্ডিকেটর। তো কি ইন্ডিকেট করে? ট্রেন্ড ইন্ডিকেট করে। অনেক রকম ধরনের ইন্ডিকেটর আছে, কেবলমাত্র ট্রেন্ড ইন্ডিকেটরও নয়। ট্রেন্ডের শক্তি বোঝাতে একরকম ইন্ডিকেটর ব্যবহার হয়। সুতরাং ইন্ডিকেটর দেখলেন আর লাফিয়ে পড়লেন এটা নয়, ইন্ডিকেটরটা করে কি ধরনের কাজ করে, আপনি যদি সঠিকভাবে সেটাকে ব্যবহার করেন ফাইন, আপনি তার উপরেও ভিত্তি করে ট্রেড নিতে পারেন। এবং ভারতবর্ষের বুকে, পৃথিবীর বুকে হাজার হাজার এমন ট্রেডার রয়েছেন, প্রফিটেবল ট্রেডার রয়েছেন, যারা ইন্ডিকেটরের উপরে ভরসা করেই কিন্তু সমস্ত ট্রেডিংটা তারা করে যান। তাহলে এখান থেকে বুঝলাম যে ইন্ডিকেটরের সাহায্যেও ট্রেড করে লাভবান হওয়া যায়, প্রাইস অ্যাকশনের সাহায্যেও লাভবান হওয়া যায়, যদি আমি সঠিকভাবে শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি। এবারে মন দিয়ে শুনুন যে প্রাইস অ্যাকশন যে করছেন, তা প্রাইস অ্যাকশনের আপনার ইয়েটা কি আছে, প্রাইস অ্যাকশনের দোষ কি রয়েছে যে প্রাইস অ্যাকশন এত ভালো হয়? প্রাইস অ্যাকশন যদি খুব বেশি করেন না, ধীরে ধীরে করতে করতে দেখবেন যে চার্টটা খুব নয়েজি হয়ে যাবে। নয়েজি মানে কি? প্রচুর রকম ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স হয়ে যাবে, আপনি নড়বার জায়গা পাবেন না, আপনি বুঝতে পারবেন না যে কোনটা আসল, কোনটা নকল, কোনটাকে টার্গেট নেবে, কোনটাকে নেবে না। ধীরে 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 বুঝতে পারবেন। যত আপনি অভিজ্ঞ হবেন তত কিন্তু আপনি বুঝতে পারবেন। কিন্তু আপনার চার্ট কি হয়ে যাবে? একটা নয়েজ বেশি হয়ে যাবে। আবার যদি আপনি ইন্ডিকেটর ব্যবহার করেন, সে তো শয়তান দেরি করে আপনাকে সিগন্যাল দেবে, অর্থাৎ ল্যাগিং ইন্ডিকেটর। সুতরাং আমি যখন বুঝবো যে মার্কেট এবার উপরে যাবে, তখন আমি কিনবো, আর তারপরে ধরাশায়ী হবে, যেটা আমাদের সঙ্গে সবারই সঙ্গে হয়ে থাকে। কোনো বার যদি মার্কেট উঠলো, তারপরে যদি আরও ওঠে, তখনই আমাদের প্রফিট হয়। সুতরাং আমি দেরি করে বুঝতে পারছি। তাহলে আমাদের করাটা উচিত কি? আমি ইন্ডিকেটর ব্যবহার করব না আমি প্রাইস অ্যাকশন ব্যবহার করব? আচ্ছা, এমন করা যায় না যে দুটিকেই একসঙ্গে ব্যবহার করব? তাহলে কি আমরা লাভবান হব? নিশ্চয়ই, তাহলে আমরা লাভবান হব। এমন উপায় যে সেরা উপায়, একজন ট্রেডারের কাছে সেরা উপায় কি? আমি প্রাইস অ্যাকশনও ব্যবহার করব, আমি ইন্ডিকেটরও ব্যবহার করব। এই দুটোকে যদি মিলিয়ে নিতে পারি, তাহলে পরে কিন্তু আমার সেরা কি উৎপন্ন হবে? স্ট্র্যাটেজি উৎপন্ন হবে। এইরকম স্ট্র্যাটেজি বহু আছে, যেগুলো সুন্দরভাবে প্রফিটেবল স্ট্র্যাটেজি। তো দেখুন, আমি একটা কেবলমাত্র উদাহরণ দিচ্ছি। আমি আপনাকে যে বিরাট প্রফিটেবল স্ট্র্যাটেজি বা এটা করলে আপনি জীবন উন্নতি লাভ করবেন, এমন কথা আপনাকে আমি বলছি না, কথাও দিচ্ছি না। কিন্তু উদাহরণের সাহায্যে আমি দেখাবো যে আমি যেটা বলতে চলেছি সেটা রিসেন্টলি আমার কাজ করছে কি করছে না, এবং দুটোকে ব্যবহার করার একটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখাচ্ছি, বা দুটো ব্যবহার করে যে আমি লাভবান হতে পারি সেইটুকু দেখানোর জন্য একটা উদাহরণ দিয়েছি। তো কি উদাহরণ না? আমরা সবাই জানি সাপোর্টে কি করতে হয়, সাপোর্ট রেজিস্ট্যান্স প্রাইস অ্যাকশনের বিষয়। সাপোর্টে কি করতে হয়? সাপোর্টে কিনতে হয়, আর রেজিস্ট্যান্সে কি করতে হয়? বিক্রি করতে হয়। সেটা কি একদম মানে ভগবানের লিখিত নিয়ম? না, ভগবানের লিখিত নিয়ম নেই। কারণ সাপোর্ট ভেঙেও কিন্তু মার্কেট চলে যাবে, আর রেজিস্ট্যান্স ভেঙেও কিন্তু মার্কেট উপরে উঠে যেতে পারে এবং উঠে যায়। না হলে তো চিরকালই ওই সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যেই মার্কেট ঘোরাফেরা করতো, তা তো হয় না। মার্কেট তো যা খুশি হতে পারে। তাহলে তবু সাপোর্টে আমরা কিনবো আর রেজিস্ট্যান্স আমরা বিক্রি করব উইথ স্মল স্টপ লস। এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। সেটা কিসের জিনিস? প্রাইস অ্যাকশনের। ইন্ডিকেটর কি? আরএসআই ইন্ডিকেটর বললাম, যারা ন্যূনতম কিছুটা পরিমাণ জানেন, আমি আরএসআই নিয়ে ডিটেলসে যাচ্ছি না, দীর্ঘ আলোচনা করার প্রয়োজন আছে আরএসআইকে নিয়ে। আরএসআই সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি, তাহলে আরএসআই এর মেন বড় বড় জিনিস কি আছে বলুন তো? ওভারবট এবং ওভারসোল্ড। এটা কিন্তু বাজারে একটা ভুল প্রচলিত আছে, ওভারবট আর ওভারসোল্ড কি। যাই হোক, ওভারবট আর ওভারসোল্ডের মানে আমি যাচ্ছি না যে 70-এর ওপরে, এই 80-র ওপরে, কি 30-এর নিচে, কি 40-এর নিচে, কি 50-এর নিচে, হাজার রকম তত্ত্ব মার্কেটে আছে। আমি ওই কচকচিতে যাচ্ছি না, সেটা আমার এখানে পাঠদানের উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে আরএসআই এর ওভারবট বা ওভারসোল্ড। ওভারসোল্ড মানে কি? মার্কেটকে প্রচুর পরিমাণ বিক্রি করে দিয়েছে। তাহলে প্রচুর পরিমাণ যদি বিক্রি করে দিয়েছে, তাহলে মার্কেট আর কিন্তু পড়ার অপশন নেই। ওভারবট যদি মার্কেটকে সবাই প্রচুর কিনে নিয়েছে, এবার রিভার্সাল হওয়ার সময়। তাহলে এমন যদি আপনি দেখেন যে সাপোর্টে দাঁড়িয়ে রয়েছে,
সাপোর্টের দাঁড়িয়ে সাপোর্ট আমাকে কি বলছে, কিনতে বলছে। আর সেই সময় যদি RSI আপনাকে ওভারসোল্ড দেখায়, যে প্রচুর বিক্রি হয়েছে, এবারে মার্কেটকে কেনার কথা, তাহলে দুটোর একটা কম্বিনেশনে আপনি একটা ভালো স্ট্র্যাটেজি পাচ্ছেন বা ভালো একটা উপায় পাচ্ছেন, দুটোকে ব্যবহার করছেন। এটি আপনি ব্যবহার করতে পারেন। তো আমাকে একটু কমেন্ট করে আপনারা জানান দেখেনি যে আপনারা কোন ধরনের স্ট্র্যাটেজি ব্যবহার করেন, সেটি কমেন্টে লিখুন। আমি জানি যে আপনারা আদৌ স্ট্র্যাটেজি ব্যবহার করেন কিনা। আর যদি কারো মনে হয় যে না, আমার সিক্রেট স্ট্র্যাটেজি বলবো না, উত্তর দেওয়ার দরকার নেই, আপনি আপনার মধ্যে সীমাবদ্ধ রাখুন। শুধুমাত্র নাম বলুন যে কোনটিতে কাজ করেন, যে স্যার আমি মুভিং অ্যাভারেজে কাজ করি, স্যার আমি RSI কাজ করি, কি স্যার আমি ম্যাকডিতে কাজ করি, কি না স্যার আমি আরও অনেক বলিঞ্জার ব্যান্ডে কাজ করি। আপনি সেটা কমেন্টে বলতে পারেন যে আমি এতে কাজ করি, কারণ বলে দিলে পরেই সবাই জানে এগুলোতে লোকে কাজ করে, আরও প্রচুর রয়েছে, কিন্তু কি করে কাজ করতে হয় সেটাই তো আসল। আপনি যেটা জানেন সেটা তো সত্য নয়। তো যাই হোক, যেমন ওভারসোল্ড দিয়ে অনেক রকম মিথ রয়েছে, অনেক রকম সত্য অসত্যের ভাষণ রয়েছে, কচকচিতে যাচ্ছি না। আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কোন স্ট্র্যাটেজি ব্যবহার করেন। এবারে আমি যে জায়গাটা আপনাকে বলার চেষ্টা করছি, যে এটাকে আমরা এবার চার্টে দেখি না, চার্টে দেখি তো যে চার্ট আপনাদেরকে কি বলছে। চার্ট আদৌ কি আমাদেরকে কোনো কথা বলছে, এমন ধরনের ঘটনা কি আমরা চাইলে দেখতে পারি? তো চলুন আমরা একটু চার্টে দেখি যে চার্ট কি বলছে। চার্ট করার জন্য আমি আপনাদেরকে কি বললাম, আমি বললাম যে রিসেন্ট সময়ের আমরা নিফটি 50 চার্টকে লাগাবো। আপনারা দেখতেই পাচ্ছেন, যারা আমার অ্যানালিসিস দেখেছেন তারা কিন্তু এটা 5 মিনিট চার্টে এটা দেখতে পেয়েছেন। 5 মিনিটের চার্ট, এই 5 মিনিটের চার্টে কেমনভাবে ট্রেড করতে হতো আমরা কিন্তু বলেছি। সেটা কি করলো, এখানে দেখুন সাপোর্ট রেজিস্ট্যান্স তো সঙ্গে রয়েছেই। তাহলে এই একটি সাপোর্ট ছিল, সেই সাপোর্টটিকে ভেঙে মার্কেট নিচে গেল এবং নিচে থেকে উপরে উঠলো, এবং তারপর আমাদের কি বলবো যে রেজিস্ট্যান্সে তাকে সেল করা হলো, কারণ ব্রেকডাউন হয়েছিল, রিটেস্ট হলো এবং মার্কেট নিচে নামলো। তাহলে এটি হচ্ছে পিওর, কি বললাম, পিওর হচ্ছে আমার প্রাইস অ্যাকশন, নাথিং, অন্য কিছু নয়। আপনি জানেন না যে এই লেভেলটি কিসের সাহায্যে পাওয়া গেছে, প্রাইস অ্যাকশনের সাহায্যে পেতে পারে, আবার আমার ইন্ডিকেটরের সাহায্যে পাওয়া যেতে পারে। যাই হোক, সেটা আমি নিয়ে আলোচনা করছি না, আমি বলছি এটা একটা প্রাইস অ্যাকশন, প্লেন প্রাইস অ্যাকশন। এবার এই প্রাইস অ্যাকশনের সঙ্গে আমি RSI কথা বলছিলাম, আমরা RSI ইন্ডিকেটরটা লাগাবো। যাদের ধৈর্য রয়েছে তারা একটু মন দিয়ে দেখুন, আমরা কি লাগালাম, RSI লাগালাম। RSIকে আমাদের ভালো করে দৃষ্টিগোচর করার জন্য আমি RSIকে রেখে বাকিগুলো সব কি করলাম, বন্ধ করে দিলাম। দেখুন, মিডল ব্যান্ডকে উড়িয়ে দিলাম, আমি RSI ব্যাকগ্রাউন্ড ফিল্ডকে বন্ধ করে দিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ফিল্ডটা থাকুক, তবে কিন্তু আপনি একটা ধারণা করতে পারবেন। আর এই যে RSI লাইনটা, সেটাকে স্ট্রং করে দিলাম, ঠিক আছে। আর কি করলাম না, এই যে লোয়ার ব্যান্ডস দেখছেন, লোয়ার ব্যান্ডসটা 30-এ আছে আর 70-এ আছে। আমরা যদি ওকে করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কি হচ্ছে না, ইন্ডিকেটরে একদম ডিফল্ট সেটিং, আমি কোনো কিছু পরিবর্তন করিনি। আমি কিন্তু বলছি না যে ডিফল্ট সেটিংয়ে আপনাকে কাজ করতে হবে। ডিফল্ট সেটিং অনুযায়ী এই এরিয়াটা আপনাকে কি দেখাচ্ছে, এই এরিয়াটা দেখাচ্ছে আপনাকে যে প্রচুর বিক্রি, মানে ওভারসোল্ড রিজিয়ন দেখাচ্ছে, প্রচুর মার্কেট পড়ে গেছে। তা আমি এটিকে কি করছি, সেটিংসে গিয়ে ভালো করে দেখুন, সেটিংসে গিয়ে আমি এটা 10 আছে, তো আমি 10 ভ্যালুটাকে 10 করে দিলাম, 10 করলাম, এবং 10 করে আমি এটিকে একটুখানি শক্তিশালী স্ট্রেট লাইন করে দিলাম এবং ব্ল্যাক। তাহলে আপনাদের দেখতে বোধহয় সুবিধা হবে। আমি 10 করলাম, তাহলে আমি ভ্যালুর কচকচানিতে কিন্তু যাচ্ছি না, আমি এর ভ্যালুর কচকচানিতে যাচ্ছি না, আমি আপনাকে দেখাচ্ছি যে মার্কেট এই মুহূর্তে প্রচুর পরিমাণ সোল্ড হয়েছে, এখানে আমি টিক দিলাম। তাহলে মার্কেটের RSI যেখানে সব থেকে নিচে, ওভারসোল্ড রিজিয়নে অনেকক্ষণ আগে এসে নেমেছে ইন্ডিকেটরের ডিফল্ট সেটিং অনুযায়ী, এবং মার্কেট টাচ করেছে 10 ভ্যালু। সেই সময় কোন ক্যান্ডেলটি তৈরি হয়েছে, হিউজ মার্কেট পড়ছে। তো স্যার, এটি তো আমরা পিওর RSI দিয়ে বুঝলাম, কিন্তু এখানে তো কই ইন্ডিকেটরের আপনার প্রাইস অ্যাকশনের সাপেক্ষে কোনো সাপোর্ট এরিয়া নেই। আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম সাপোর্ট এরিয়াতে যদি RSI ওভারসোল্ড হয় তাহলে আমরা কিনতে পারি, অর্থাৎ প্রাইস অ্যাকশনকেও ব্যবহার করছি এবং তার সঙ্গে RSIকে ব্যবহার করছি। খুব ভালো কথা, আমরা এটাকে ভুলে গেলাম। আমরা দেখবো যেখানে সাপোর্ট আছে কিনা। আমি
আমি কিচ্ছু না দেখে আমি বাঁ দিকে যাব, যে কোনো কিছু এখানে সাপোর্ট আছে কিনা। বাঁ দিকে চললাম, এখনো চলছি। আচ্ছা, এখান থেকে কি মনে হচ্ছে? এখান থেকে মনে হচ্ছে না যে মার্কেট একটা উঠে দাঁড়িয়েছে? এখান থেকে মার্কেট উঠে দাঁড়িয়েছে মনে হচ্ছে না? এই জোন থেকে এবং এই জোন থেকে আবার নিচে এসেছিল এবং তারপর এখান থেকে ফাইনাল মুভমেন্ট শুরু হয়, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এখান থেকে সে ফাইনাল মুভমেন্ট শুরু করে। তাহলে এই এরিয়াটাকে যদি আমি চিহ্নিত করি, দেখুন এই এরিয়াটা একটা সাপোর্ট হিসেবে আমি কাজ করতে পারি। এই এরিয়াটাকে আমি কিন্তু পুরনো পিছনে কিচ্ছু যাচ্ছি না, আমি দেখছি এখান থেকে মার্কেট যখন তুলে নিয়ে গেল, তারপরে এখান থেকে কিন্তু মার্কেট নিচে আসতে পারতো। কনফার্ম কোথায় হলাম? এখানে, যে এখানে নিচে নামবে না, মার্কেট উঠবে। তাহলে এই জায়গাটাকে আমি চিহ্নিত করলাম, যেখানে কিন্তু বাইং এসেছে। তাহলে মার্কেট যদি আবার নিচের দিক থেকে আসতে থাকে, তাহলে এখানে একটা বাইং হতে পারে কি হতে পারে না? হতে পারে। আমি এবার কি করলাম? আমি এবার আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের আবার ডান দিকে চলতে শুরু করলাম, এখানে আমরা চলে এলাম। দেখুন এই জায়গাটাতে যেখানে আমি দেখিয়েছি, এটি এবার আপনারা বলুন তো যে এটি সাপোর্ট জোন কি সাপোর্ট জোন নয়? আপনার কি মনে হচ্ছে এটা সাপোর্ট জোন না সাপোর্ট জোন নয়? এটা একটা সাপোর্ট এরিয়া। তাহলে এই সাপোর্ট এরিয়াতে যখন মার্কেট এলো, নিফটি এলো, সেই সময়ে আরএসআই কিসে ছিল? ওভারসোল্ড ছিল। মার্কেট কি ছিল? ওভারসোল্ড ছিল অ্যাকর্ডিং টু আরএসআই। দেখুন মার্কেট আছে 30 ভ্যালু রাখবো না 20 ভ্যালু রাখবো না 40 ভ্যালু রাখবো, কিন্তু যেখানে মার্কেটের ভ্যালু 10, সেখানে গ্যারান্টিড যেটা ওভারসোল্ড জেনে আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে যখন আরএসআইয়ের ভ্যালু 10, অলমোস্ট 10 বা 10-এর নিচে, তখন আপনার সাপোর্ট এরিয়াতে আছে। তাহলে সাপোর্ট এরিয়াতে কিনতে হয় এবং এও কিনতে বলছে, তাহলে আপনি কেন এখান থেকে কিনবেন না? আপনার কেনাটা উচিত ছিল। পরন্ত মার্কেটে রিভার্সাল কিন্তু এখান থেকে এলো এবং আপনি জানেন যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে আপাতত এই পর্যন্ত হচ্ছে আপনার টার্গেট, এক্স্যাক্টলি এই পর্যন্ত আপনি টার্গেট পেয়েছেন। তাহলে আমি এটাই আপনাদেরকে বলতে চাইছি যে আমি যদি দুটিকে মিক্সচার করে ব্যবহার করি, অর্থাৎ আরএসআই এবং সাপোর্ট রেজিস্ট্যান্স অর্থাৎ প্রাইস অ্যাকশন, তাহলে আপনি সুন্দরভাবে আমি কিন্তু ট্রেড করতে পারছি। কমেন্ট করুন যে সুন্দরভাবে ট্রেড করতে পারলাম না পারলাম না। সুতরাং আমি দুটোকেই মিক্সচার করব এবং আমার সাইকোলজি অনুযায়ী আমি একটি সুন্দর স্ট্র্যাটেজি তৈরি করব, যা 100% কাজ না করলেও যখন কাজ করবে তখন 100%ই কাজ করবে। এই কথাটির মানে কি? যে যখন কাজ করবে 100, আপনার পৃথিবীতে কোনো 100% বলে কিছু নেই। মার্কেটে যা খুশি হতে পারে, কিন্তু যখন কাজ করবে, সত্যিকারের গ্রামার মেনে কাজ করবে, তখন সে ঠিকঠাকই কাজ করবে। 100% বলার মানে হচ্ছে এটাই। আপনাকে সবসময় যে এটা কাজ করবে না, কিন্তু মার্কেট যদি ধরুন 10 আছে, 10 থেকে কোনোদিন মার্কেট 7, 8, 6, 5-এও নেমে যেতে পারে, তারপরে হয়তো ঘুরবে মার্কেট, কিন্তু তাকে তো ঘুরতে হবেই। মার্কেট তো 0 হয়ে 0 হয়ে চলে যেতে পারে না, আরএসআইকে তাকে মার্কেট করতেই হবে। তাহলে মার্কেট কিছুটা উঠলো দেখলেন, তারপর আবার মার্কেট পড়লো, তখন কিন্তু আরএসআই ভ্যালু আর 10 পর্যন্ত যায়নি। নিজেরা চার্টে গিয়ে দেখুন। সুতরাং প্রাইস অ্যাকশন নাকি ইন্ডিকেটর, এর যুদ্ধে, এর তকমাতে, এর ঝামেলাতে না গিয়ে দুটোকেই আমরা আমাদের পছন্দ মতো করে এবং কাজের জিনিস হিসেবে ব্যবহার করব। এটাই হচ্ছে আমাদের প্রো টিপস, এটাই হচ্ছে উপযুক্ত ঘটনা। কিন্তু এই স্ট্র্যাটেজিটাকে কি করতে হবে না, আপনাকে সেই স্ট্র্যাটেজিটাই শিখতে হবে এবং সেগুলোকে করে করে দেখতে হবে কোনটা ভালোভাবে যাচ্ছে এবং কোনটা আপনি ব্যবহার করে লাভ করতে পারছেন, সুবিধা করতে পারছেন। আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে, আশা করি আপনারা কিছুটা শিখতে পারলেন। যদি পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কেমন লাগলো, আপনারা কোন কোন স্ট্র্যাটেজিতে কাজ করেন, কোন কোন ইন্ডিকেটরে কাজ করেন সেটা বলবেন। আপনাদের মতে কোনটি ইম্পর্টেন্ট বেশি, প্রাইস অ্যাকশন না ইন্ডিকেটর, সেটা নিয়েও আলোচনা করতে পারেন। তাহলে আমি একটা দিশা পাবো, পরিসংখ্যান পাবো। আজকে এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।